এখানে আমার যাইব ৭,০০০ টাকা খরচ, আর ফিঙ্গারটা দেওয়ার পরে আপনারা ১৫,০০০ টাকা দিতাম। ১৫,০০০ টাকা ভাই ২টা দিন পরে দিয়ে আমি গাড়িতে গিয়ে ভাই আপনি জব লিটার করতে এখন আপনি বেশি টাকা লাগবে না, মাত্র ১০ থেকে ১২,০০০ টাকা লাগবে। এই মাত্র উনি কানাডার ওয়ার্ক পারমিট ভিসার জন্য ভিএফএস এ বায়োমেট্রিক দিয়ে এসেছে। আপনাকে একটা লিঙ্ক আমরা দিতেছি, ওই লিঙ্কের মাধ্যমে আপনি ভিসা পাসপোর্ট যা আছে সম্পূর্ণ সব পাবেন। ১,০০০ লোকের মধ্যে আপনার কপালটা অনেক ভালো হয়েছে। আপনি তো যাইতেছেন, গেলে আপনার $৫,০০০ বেতন থাকে। আপনারা অনেকেই বিভিন্ন সময় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে তারপর আমাকে প্রশ্ন করেন যে আমাকে একজন অফার করেছে কানাডার জব ভিসা নিশ্চিত দিবে, বায়োমেট্রিকের পরে ১৫,০০০ টাকা দিলেই আমার ভিসা নিশ্চিত হবে, আমি কি আবেদন করতে পারবো কি না। তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আপনি বুঝতে পারবেন যে বায়োমেট্রিক দেওয়ার পরেই টাকা দিবেন, বায়োমেট্রিকের পরেই আপনার ভিসা নিশ্চিত হবে, নাকি কানাডার জব ভিসা নিয়ে কীভাবে আপনি প্রতারিত হতে পারবেন, সকল কিছু জানতে পারবেন। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা কানাডা এবং অস্ট্রেলিয়াতে জব নিয়ে বা ওয়ার্ক পারমিট নিয়ে যেতে চান, তাদের জন্য লাস্ট 5 ইয়ার্সে আমি হিউজ ইনফরমেটিভ ভিডিও শেয়ার করেছি। অর্থাৎ কিভাবে নিজেই আপনি জব অফারের জন্য আবেদন করতে পারেন, বা জব অফার পাওয়ার পরে কিভাবে ভিসার জন্য আবেদন করবেন, কি যোগ্যতা থাকলে, কিভাবে সিভি তৈরি করলে, কিভাবে প্রোফাইল তৈরি করলে তারপর আপনি নিশ্চিত জব অফার পেতে পারেন। তো সেই কারণে আমার একটা হিউজ আস্থার জায়গা তৈরি হয়েছে বড় একটা কমিউনিটিতে। সাথে সাথে যে কীভাবে আপনারা প্রতারিত হতে পারেন বা প্রতারণার বিভিন্ন কৌশল নিয়ে আপনাদের বিভিন্ন ইনফরমেশন শেয়ার করেছি, এবং কিভাবে আপনার ভিসাটা চেক করতে পারবেন সেই সংক্রান্ত ভিডিও আছে। আপনারা যারা যেই টপিকসে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন, এবং আমাদের ইউটিউব ও ফেসবুক চ্যানেলগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এ নিয়ে চলে আসে আজকের মূল আলোচনায়। জি বলেন, কি নাম আপনার? জি, আমার নাম কামাল হোসেন। আচ্ছা, তো আপনি আমার কাছে এই যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছেন কি কারণে? আমি সর্বপ্রথম কানাডার আর অস্ট্রেলিয়ার বিষয়ে কিছু কথা বলতে চাই। আমি যে কিভাবে যে প্রতারণা হয়েছি 2024 সাল থেকে আমার স্বপ্ন ছিল। আচ্ছা, ওইটা বলার আগে আপনি এখন যেই কারণে আসছেন সেটা হচ্ছে এই মাত্র আপনি এখন যেই কারণে আসছেন, কি কারণে এখন আসছেন? এখন আমি আপনার বাড়ির থেকে আসার উদ্দেশ্য একটাই, ফিঙ্গার দেবো। আচ্ছা আচ্ছা, গুলশান দিয়ে ফিঙ্গার দেবো। ফিঙ্গার দেওয়ার জন্য ফিঙ্গারটা দেওয়া হয়েছে আপনার কানাডার জন্য, কানাডার ওয়ার্ক পারমিটের জন্য, ওয়ার্ক পারমিট ভিসার জন্য। এই মাত্র উনি কানাডার ওয়ার্ক পারমিট ভিসার জন্য ভিএফএস এ বায়োমেট্রিক দিয়ে এসেছে। আপনারা দেখেছেন এই কয়েকদিন আগেই আমি একটা ভিডিও করেছি যে শুধুমাত্র বায়োমেট্রিক দিলেই আপনার ভিসা নিশ্চিত হবে না। তো সুতরাং আপনারা বুঝে শুনে বায়োমেট্রিক দিবেন। কি কারণে বায়োমেট্রিক দিলে আপনার কি ক্ষতি হতে পারে, বা বায়োমেট্রিক দেওয়াটা কি, এ নিয়ে আমার পূর্ণাঙ্গ একটা ভিডিও আছে। তো সেই ভিডিওটা দেখেই উনি মনে করেছে বায়োমেট্রিক দিয়ে আমার সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আলোচনা করবে, এটা কি ঠিক আছে কিনা। এই তো মূল, তো এখন ওনার কাছে ধরেন। তো আপনি আমাকে কতদিন ধরে ফলো করেন, বা আমার এই ভিডিওগুলো কতদিন ধরে দেখেন? আমি আপনার ভিডিওগুলি প্রায় 1.5 বছর ধরে ফলো করতেছি। আচ্ছা, 1.5 বছর ধরে এই ভিডিওগুলো দেখে কি পয়েন্ট আপনি পেয়েছেন যে আপনি যে সেইগুলা যদি আগে জানতেন তাহলে হয়তো এরা প্রতারিত হতেন না, এরকম মনে হয়েছে? আমার কাছে আপনার সবগুলো ভিডিও পয়েন্টগুলো ভালো লাগছে, এবং আমি বুঝতেও পারছি যে এই ভিডিওগুলো যে মানে ভালো আপনার, কিন্তু তারপরও মানে এরকমভাবে প্রতারক মানে মানুষকে বিঘ্নতন করে, যেমন বোঝা যাইতেছে মানে আপনি পথ সেরা রাইট। কিন্তু বর্তমানে দেখা যাইতেছে কি ওরাই কি করে মানুষকে এত লোভ লালসা দেখায়। ওরা বলে কি যে আপনি যান, আমি ফিঙ্গারের ব্যবসা মানে ফিঙ্গার আপনারা দয় দিতেছি, পেমেন্ট আপনার লয় দিতেছি, লয় দিলে 7 দিন পরে আপনার পাসপোর্ট জমা হয়ে যাবে। আচ্ছা, 7 দিন পরে আপনার পাসপোর্ট এম্বাসির মধ্যে জমা করে পারবো। কিন্তু 7 দিন পরে কয় কি 7 দিন পরে যখন আপনার পেপারটা যখন জমা দিবেন, জমা দেওয়ার আসার পরে আমাকে কিছু টাকা দিবেন, সীমিত টাকা, মানে আঙ্গুল ঢুকায়, সামান্য একটু আঙ্গুল ঢুকায়, সীমিত টাকা নেই। সীমিত টাকা নেওয়ার পরে আবার 7 দিন পরে ফোন দা বলবে কি যে ভাই তো আপনার তো ফিঙ্গার কমপ্লিট হয়েছে, জবার পর সব কিছু দিয়ে দিতেছে আপনাকে, কিন্তু আপনি তো আরও কিছু টাকা লাগতেছে। তখন তাকে কি বলে, সামান্য আবার কিছু টাকা দেয়। সামান্য কিছু টাকা দেওয়ার পরে ভাই এক কাজ করেন, আপনার ভিসা তো আমাদের হাতে আয় পড়ছে, আমরা এম্বাসির ভিতরে পাঠাবো, কারণ আপনাকে একটা লিঙ্ক আমরা দিতেছি, ওই লিঙ্কের মাধ্যমে আপনি ভিসা পাসপোর্ট যা আছে সম্পূর্ণ সব পাবেন।
ওই লিঙ্কটা আপনাদেরকে আমি এত সুন্দরভাবে মানে বুঝাই দেয় এরা, আমার লিঙ্কে দেয়, দেওয়ার পরে আমার হোয়াটসঅ্যাপে দেয় এরা। হোয়াটসঅ্যাপে দেওয়ার পরে লিঙ্কের মধ্যে আপনার আমার পাসপোর্ট নাম্বার মারে, পাসপোর্ট নাম্বার মারার পরে কোনো মতে আমার একটা ছবি দেখায় এডিট করে। তারপরে ওরা কি করে জানেন, আরেকটা এটার মধ্যে জালিয়াতি করে কি জানেন, একটা ফস মানে এডিট করেছিল, একটা ভিসা লাগায়, ভিসা লাগায় এডিট লাগায়, মানে যারা এই কাজটা করে এরাই শুধু এই লিঙ্কটা ব্যবহার করতে পারে, এই লিঙ্কটা অনলাইনে থাকে না। আচ্ছা, ওইটা যখন আপনার 1 থেকে 1.5 ঘন্টা এটা থাকে, থাকার পরে ভাই আপনার তো ভিসা টিসা সম্পূর্ণ কমপ্লিট লেগে দিতেছে, ওখানে আমি পাঠাই দিলে আপনি ভিসাটা পাসপোর্টে লেগে যাবো, আপনি এখন টাকা দেন। হ্যাঁ, আপনি আমার এখন টাকা দেন। তখন ভাই কত টাকা দেওয়া লাগে, কখন তুমি আপনি আমার 50 থেকে 60 বা 65,000 টাকা দেন। হ্যাঁ, 65,000 টাকা যখন আমি দিলাম, দেওয়ানোর পরে ভাই আপনি তো লিঙ্কটা দেখেন, তো লিঙ্কটা হ্যাঁ আমাকে সুন্দর করে বোঝায়, হোয়াটসঅ্যাপের মধ্যে সুন্দর করে লিঙ্কটা বোঝায়, এমন বুঝানোর পরে দেখা যেতেছে আমার লিঙ্কের মধ্যে দেখা যাইতেছে সে LMI জব লিটার, তারপরে আপনার পাসপোর্টের ভিসা, স্টিকার ভিসা সম্পূর্ণ দেখতেছে, হাই কমিশনার আবার একটা পাসওয়ার্ড এরা করে, এই লিঙ্কের বিতময় এরা টাকাগুলো আস্তে আস্তে নেয়। টাকাগুলো বিভিন্ন চলে বলে, মানে বিভিন্ন জলে বলে ভাগে ভাগে টাকাগুলো চলে বলে, মানে এরা যতটা কৌশল জানে, মানে ওই কৌশল অনুযায়ী পরে লাস্টে কইতেছে আপনি তো অনলাইনে আইছেন ভাই, 1000 লোকের মধ্যে আপনার কপালটা অনেক ভালো হয়েছে, আপনি তো যাইতেছেন, গেলে আপনার $5,000 বেতন থাকে, ইন্স্যুরেন্স থাকে আবার 100 টাকা, আপনি প্রায় 5,100 টাকার মতো আপনি পাবেন। এরকমভাবে প্রতারিত করে, এই প্রতারকটির আমি নাম বলতে চাইছিলাম কিন্তু হয়তো বললে আর লাভ হবো কি, বলেন দুই একটা। কিভাবে? সর্বপ্রথম আমার সাথে বেইমানিটা করছে আপনার বাড়ি হইছে মুন্সিগঞ্জ, নাম হইছে নুননবী। আচ্ছা, সে থাকে আপনার বর্তমানে থাকে আপনার ইয়াতে এই দুবাইতে থাকে। সেটা কিছুদিন মানে কিছু এরকমভাবে মানে মারে 6 মাস 7 মাস পরে মারে, একটা করে ভিডিও মারে। আচ্ছা, ভিডিও মারার পরে বলে কি ভাই আপনার সাথে তো কথাবার্তা বলতে পারি না, একটু লেট হইছে, হ্যান ত্যান বুঝায়। একটা গেলে একটা নিয়ে দুবাই নিয়েছি এয়ারপোর্টের ভিতরে মাইরা, সে বলে কি কয় আমি কানাডা। আচ্ছা, আমি কানাডা এই যে 2 নম্বর থেকে ওনার সাথে একটু কথা বলতে পারতেছি, বাইরে লেগে আইতে একটু লেট হয়ে যায় গিয়েছে, ওরকমভাবে ব্রিফিং করে। তার সাথে যখন আমি অনলাইনে কথা বলি, সে আমাকে সুন্দর করে ব্রিফিং দিয়ে বোঝায়, ভাই আপনি জব লিটার করতে এখন আপনার বেশি টাকা লাগবে না, মাত্র 10 থেকে 12,000 টাকা লাগবে, কারণ আপনি বাংলাদেশ থেকে জন করবেন, বাংলাদেশের কোনো এম্বাসি বিশ্বাস করবেন না, ওরা কোনো কাজই জানে না, ওরা এরকম কাজ মানে এরা কোনো কাজই করে না, আপনার কাজগুলো করতেই এরা পারবে না, কারণ আমরা এখান থেকে দিব আপনার কোনোদিন দুবাই থেকে আপনার কোনোদিন ভিসা জাল হয় না বা জালিয়াতিও হবে না। আচ্ছা, তখন বিভিন্নভাবে সে 50,000 টাকা আমার থেকে নেয়। আচ্ছা, নেওয়ার পরে সে আমাকে অস্ট্রেলিয়ায় ফিঙ্গারও করায়, সিলেট, বাংলাদেশের মধ্যে 3 জায়গার মধ্যে ফিঙ্গার আছে, একটা আছে চট্টগ্রাম, একটা ঢাকা, আর একটা হচ্ছে সিলেট মিয়াবাজার। তখন মিয়াবাজার যাওয়ার পরে আমি ফিঙ্গার অফিসে গেলাম যে ভাই আমি তো ফিঙ্গারটা যে দিতেছি 2150 টাকা দা, তখন এটা কি, তখন তারা আমাকে বলে ভাই আপনি বায়োমেট্রিক ফিঙ্গার আপনি যে কোনো কাগজ দিয়ে দিতে পারবেন, যে কোনো কাগজ দিয়ে আপনি বায়োমেট্রিক ফিঙ্গার দিতেছেন। যেহেতু আমি ধরাই খাইছি, তখন আমি আস্তে আস্তে এটার খালি ফুলগুলো জানতেছি। যখন এখান থেকে আমি ফিঙ্গার দিলাম, ফিঙ্গার দেওয়ার পরে সে এমনকি ভিডিও ফোনে আমার সাথে কথা বলছে, ওর রেকর্ড আছে আমার কাছে, ওর আইডি আমার কাছে পাঠাইছে, পাসপোর্ট পাঠাইছে, সে বলছে মুন্সিগঞ্জে আর আত্মীয় আছে, আত্মীয় দিয়ে কথাও বলাইছে। সে আমার থেকে 1 লক্ষ টাকা নেওয়ার পরে সে মোবাইল বন্ধ করে দিছে। মোবাইল যখন বন্ধ করে দিছে, তখন আমি দিলাম মামলা করে, আমার এত কষ্ট টাকা আমি গাড়ির থেকে ইনকাম করে সেটা টাকাগুলা দিই। তখন আমি যখন মামলা করে দিলাম, মামলা করছি, মামলা করার পরে নোটিশও গেছে ওর কাছে। আচ্ছা, নোটিশ যখন এখানে যখন গেছে, তখন দেখি কি জানেননি, যে লোকটার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমি টাকা পাঠাইছি, ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে না, আপনি দেখা যাচ্ছে লোকটা মারা গেছে। ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট লোকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, হ্যাঁ মৃত্যু লোকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দিছে। তখন এই ব্যাংকের মধ্যে আমি গেলাম, যাওয়ার পরে বললাম যে আপনি যে মৃত্যু লোকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকাটা যে আমার আসলো, তাহলে আমার এই টাকাটা তুললো কে? হ্যাঁ, কইটা ভাই যে কোনো ভাবে যে লোকটা মারা গেছে, ওই লোকটারা তো আর আমরা ক্ষেত্রে বলে নাই যে ওই লোকটা মারা গেছে। আচ্ছা, জনের একটা নবীন হয়, নবীন জন আইসা যখন বলে কিছু টাকা আছে, তখন মনে করেন আসেন আমরা যাচাই ছাড়াই অনেক সময় টাকাটা দিয়ে লাই। কিন্তু অনেক সময় এরা যেভাবে মানে কোন ব্যাংক, এটা ব্যাংকটা আপনার আমার সাথে করছে ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট, ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট, এবং একমাত্র ডাচ বাংলা ব্যাংক হচ্ছে বাংলাদেশে লেগে একমাত্র মানুষকে প্রতারণা বানানোর শিকার। এরা ঠিকানাও দিতে চায় না ঠিক মতো, ব্যাংকের ঠিকানা ডাচ বাংলা ব্যাংকে দিতে চায় না, ওই ব্যাংকের মধ্যে টাকা পাঠাইলেও কোনো বিশ্বাস নাই। যখন আমি ডাচ বাংলা ব্যাংকের যখন টাকাটা যখন ট্রান্সফার করে ডাচ বাংলাতে যখন দিলাম, দেওয়ানোর পরে আমি এখানে অ্যাকাউন্টের থেকে আপনি ট্রান্সফার করছেন, আমি আপনার ওর অ্যাকাউন্টে মানে ডাচ বাংলার থেকে একটা নাম্বার দিছে, দেওয়ার পরে ডাচ বাংলা ব্যাংকের থেকে আমি টাকাটা পাঠাইলাম, 50,000 টাকা দিলেন। টাকাটা যখন পাঠানোর পরে তখন আমার টাকাটার কোনো আমি পাইতেছি না। সে মোবাইল
আমার ইয়া মেরে দিছে, ব্লক মেরে দিছে। তারপরে বিকাশের যে ইয়া করলেন, হ্যাঁ বিকাশেও সে মেরে দিছে, বিকাশে পাঠাইছি 20,000 টাকা। আচ্ছা, তারপর ওই বিকাশ নাম্বার কার সেটা, বিকাশ নাম্বার যখন বিকাশ নাম্বার যখন এর নাম্বার যখন আমার কাছে আছে, তখন এর বিকাশ নাম্বারে দেখলাম এক মেয়ে লোকের বিকাশ নাম্বার। আচ্ছা, নাম হইছে হ্যাপি। আচ্ছা, তখন আমি সর্বপ্রথম জিগেলাম যে এই বিকাশ নাম্বারে আপনার টাকাটা আমি পাঠাইছি, আপনার টাকাটা গেছে কি? আমি জিজ্ঞেসি এটা কোন জায়গা, বলছে বগুড়া। আচ্ছা, বেশিরভাগ উত্তরবঙ্গের লোকেরা বাটপারি করে, গাইবান্ধা, বগুড়া ওইগুলা। তখন আমি কই ভাই জিগেলাম, আমি কই ভাই টাকাটা গেছে? কহ ভাই। আমি কই ভাই এটা কোন জায়গা? কয়টা তো ভাই গাইবান্ধা। আমি কই ভাই গাইবান্ধা, তাই আপনার নাম্বারে যে 20,000 টাকা গেছে পাইছেন? পার্সোনাল নাম্বার না এজেন্ট? এজেন্ট নাম্বার। এজেন্ট নাম্বার, এজেন্ট নাম্বার। এজেন্ট নাম্বার যখন টাকাটা যখন নিচে নেওয়ানোর পরে তখন বললাম ভাই আপনি যে টাকাটা যে নিল, ভাই আমাদের দিয়ে কাজ করায়, টাকা আসলে টাকা আমরা দিয়ে দিই ডলার হিসাবে। আমি কি আপনি ডলার হিসাবে কিভাবে দিয়ে দেন? ডলার হিসাবে কিভাবে টাকাটা দিয়ে দেন? ওরা টাকাটা পাওয়ার সাথে সাথে আপনারা যখন আমরা লাস্টের নাম্বারটা বলেন, তখন টাকাটা ওরা আমাদের কাছে নেয়। নেওয়ানোর পরে তখন আমার এখানে আবার একটু রয়ে গেছে ওই যে ব্যাংকের যে কাহিনীটা যে করছে। যখন আমি এই ব্যাংকে যখন পুলিশ লিয়েও যখন গেলাম, যাওয়ার পরে দেখলাম কি আপনি জানেন ওই লোকটা মারা গেছে। ওই লোকটা মারা গেছে, মারা যাওয়ার পরে ভাই ওরা তো মারা গেছে, ওর ব্যাংক গিয়ে সেটা লাস্টে আমি বন্ধ করি যে এইটা দিয়ে জালিয়াতি করা হইতেছে। হ্যাঁ জালিয়াতি। তখন যে নাম্বারটা, ওই নাম্বারটা আমি যুক্তিতে লাগাই, আপনি এটার মধ্যে ইন্টারনেটের আমি ব্যবহার করাই। ইন্টারনেট যখন ব্যবহার করাই, তখন এটা পাই কি আপনি জানেন এটা একটা ফস ক্যানাডার নাম্বার। ওই ক্যানাডায় মনে হয়তো কারোর থেকে নাম্বারটা লইয়া কোনো মতো ইমিউটা খুললে আনে বাংলাদেশও আপনার আছে না, ওইটা দেওয়া করে বাটপারি। ঠিক আছে, কিন্তু আপনি বারবার 5 বার যে প্রতারিত হলেন, প্রথমে একবার সেটা থেকে তো আপনি বুঝলেন যে কিভাবে দেখতে হবে, এটা থেকে আমি একটু হালকা হইছি। হ্যাঁ, তো তারপরে আবার হইলেন, তারপর আবার যান কেন আপনারা? এই মানে যাওয়ার উদ্দেশ্য কি জানেন? আমার যাওয়ার উদ্দেশ্য কি যে কোনো না কোনো মাধ্যমে যদি একটা যদি হয়, বা সবাই তো আর খারাপ হয় না, ওরা যেভাবে কয় জীবনের লাশ চিকিৎসা মনে করে আমার মার কসম, মানে এরা এরকমভাবে কথা বলে যে ভাই আপনি তো একটা অ্যাক্সিডেন্ট করে মনে করছেন আপনার 50,000 টাকা গেছে, মনে করছেন জলে ফেলা দিছে। আমি এখন একটা বাটপারে ফোন দিব, ওই বাটপার কি বলে দেখেন ক্যানাডার সম্বন্ধে, আপনি এটা লাইফে নিয়ে। সের নাম মেহেদি। সে আমার ফিঙ্গার, আমি কইছি ফিঙ্গার দিছি না। এই অনলাইনে পাইছেন তারও? হ্যাঁ রে, অনলাইনে আমি পাইছি। আর কি ভিডিও করে? ভিডিও ফুলে না, এরা কথাগুলো রেকর্ড করেন যে ভাই আপনি যে আমার ফিঙ্গার দিতে, যে আমি আরে দেখেন আমি কি বলে, সে ওই ফোন দিতেছে আমার ইমোতে ফোন দিতেছি। মাইক্রোফোনটা ওই যে পকেটের এখানে মাইক্রোফোন আছে, এটা সামনে রাখেন, লাউড স্পিকার দিয়ে রাখেন। জি আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, কথা শুনতে পাচ্ছেন? জি ভাই কথা শুনতে পাচ্ছি। আচ্ছা ভাই, আমার কিন্তু এটা অনেক কষ্টর টাকা বুঝছেন না, আমি দেখতেছি অনেক লোক গুলশান দিয়ে কান্তাছে। এরা ফিঙ্গার দিতেছে কিন্তু ফাও কাগজ দিও ফিঙ্গার দিছেন কি দেন নাই? আমার কথা শুনেন, আপনি ফিঙ্গার দিছেন কি দেন নাই? আমি আপনার কথা, আমার কথাটা শুনেন, আমি ফিঙ্গারে যাইতেছি, আপনি আমার কথাটা শুনেন। কিন্তু আমি আপনার কথা ভিত্তিহীন ভাই, আমার সাথে কি এবারও কি কোনো প্রতারণা হবে ভাই? আমি কিন্তু অনেকবার প্রতারণা হয়েছে, আপনিও বললাম। আমার কথা শুনেন ভাই, আমি আপনাকে বলি ভাই, একটা জিনিস আপনি বোঝেন, বিষয় কি একজনেরও হয়? বিষয় তো হয় নাকি? বিষয় যদি না হয়তো মানুষের পিছনে ছুটতো। আর আপনি একটা জিনিস বোঝেন ভাই, আমি আপনার, আমার কথা শুনেন, আমার যদি শিওর না হইতাম আপনার কাছে আমি 1 টাকা নিছি, তাহলে আমি আপনার পিছনে টাকা কেন খরচ করতাম? ঠিক আছে ভাই, আমিও 5 বার প্রতারণা হইছি এই জন্য। আমার কথা শুনেন ভাই, আপনি সব চিন্তা বাদ দেন, শুধু এইটা চিন্তা করেন তো যে আপনি আমার পিছনে 1 টাকা খরচ, আপনি শিওর না জানেন যে কাজটা আমার শিওর হবে, করবেন? কারণ আমার তো মনে ভয় থাকবে, আমি যদি চোর হইতাম আমার মনে ভয় থাকতো যে আমি অন্য পিছনে টাকা খরচ করব, ঠিক আছে, কাজ তো হবে না যদি কাজ না হয়। আমার ভয় নাই বিধায় আমি তো আপনার পিছনে টাকাটা খরচ করছি। আচ্ছা ভাই, এখন আমি কি করতাম? অনকে আমি ফিঙ্গার দিতাম না দিতাম না? 100% ফিঙ্গার দিবেন, 100% আপনার কাজ হবে। আচ্ছা ভাই, যদি আমি ফিঙ্গারটা যদি দেই ভাই, তাহলে কতদিনের ভিতরে মনে করেন আমার পাসপোর্টটা জমা নিবে? 7 দিনের মধ্যে আপনার পাসপোর্ট জমা নিবে। 5 দিনের ভিতরে আমার পাসপোর্ট জমা নিবে, কিন্তু ভিসাটা ভাই কত দিনের ভিতরে লাগতে পারে? 7 দিন পর আপনার ভিসা কনফার্ম হবে, আপনার পাসপোর্ট জমা নিবে। কথা বুঝছেন? অন ফিঙ্গারের পরে ভাই আপনার আমি কত টাকা দিতাম? আমি গরিব মানুষ, একটু বুঝতে হই না বলেন। কিন্তু আপনি আগে ফিঙ্গারটা দিয়ে আসেন, আপনি যান আগে ফিঙ্গারটা দিয়ে আসেন। আপনার, আমি ভাই টাকা পয়সার লোভী না, কথা বুঝছেন? টাকা পয়সার সাথে আমার ঠেকবে না, কথা বুঝছেন? আমি টাকা পয়সা যদি লোভী হইতাম, আপনাকে আমি টাকা পয়সা আগে নিয়ে তারপর ফিঙ্গারে পাঠাইতাম। আপনাকে আমি বিশ্বাস করছি, আপনি কসম করে বলছেন, মুসলিম হিসেবে বলছেন, এজন্য আমি আমার নিজের টাকা খরচ করে আপনাকে ফিঙ্গার করেছি।
আপনি যান ইমিডিয়েটলি ফিঙ্গারটা করে আপনি আমাকে ডকুমেন্টস গুলো পাঠান যে ভাই আমি ফিঙ্গার করছি ডকুমেন্টস পাঠান। আচ্ছা ভাই, আচ্ছা এখন শুনেন, ফিঙ্গারটা এখন দিতে গেলে 7,000 টাকা যাবো, ওইটা আমার গাড়িতে যাবো। কালকে রাত্রে আইলাম সারা রাত থেকে, এখন আপনারা এইটাই ভয় লাগতেছে ফিঙ্গারটা দিলে এখন আপনারা আমি কত দিতাম এটা বলেন। শোনেন, মানুষের 7 লাখ টাকা গেছে, মানুষ কামতেছে, ঠিক আছে? আপনাকে আমি বললাম আপনি হাসি মুখে ওখান থেকে বের হয়ে আসবেন। আজকে যাচ্ছেন টেনশনে, হাসি মুখে ওখান থেকে বের হয়ে আসবেন, ঠিক আছে? সবাই আপনার মুখের পাশে দেখবে। আচ্ছা ভাই এখন শুনেন, আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করেন না, এখন তো আপনি তো বলছেন কোনো লাগবে না, তাহলে এক কাজ করি ভাই, 20টা লাগলে আপনার আমি একসাথে টাকাটা দেই নাকি না আপনার ফিঙ্গারটা দিতে হবে? আপনি যখন ফিঙ্গার থেকে বের হবেন আমাকে এনারা বারবার ফোন দিচ্ছে, আপনাকে আমি ফোন দিচ্ছি কেন? এনাকে শুধু ফিঙ্গারের খরচটা দিয়ে আপনি বুঝছেন, জি ভাই টাকা দিতে হবে না, আমি অ্যাপ্লাইয়ের খরচটা আমি আপনার কাছ থেকে নেব না, আপনি ফিঙ্গারের খরচটা দিবেন। এখানে ফিঙ্গারের খরচ 15,000 টাকা, আপনি ওখানে 7,000, এখানে 15,000 টাকা দিয়ে শুধু ফিঙ্গারের খরচটা দিবেন। আপনার যেদিন ভিসা লাগবে আপনি ওই দিন 1,20,000 টাকা দিবেন, কথা বুঝছেন? আপনার পাসপোর্ট জমা হবে, পাসপোর্ট জমার জন্য আমি টাকা নেব না, কথা বুঝছেন? পাসপোর্ট জমা হবে, পাসপোর্ট জমা দিয়ে চলে আসবেন যেদিন আপনাকে ওনারা ভিসা প্রদান করবে, ঠিক আছে? ভিসা দেওয়ার পরে আপনি ভিসা বাড়িতে নিয়ে যাবেন, সবাইকে চেক করবেন, চেক করে আমাকে 1,20,000 টাকা ওই দিনে দিতে হবে। আর বাকি টাকা কি ভাই? শুনেন ভাই, আমি একটা কথা বলি ভাই, আমি তো সোজা মানুষ, একটা কথা বলি, বাকি টাকা কি ভাই ওই এখানে গিয়া কি কানাডা গিয়ে আমার দিতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কানাডা গিয়ে ভাই জান আগে ফিঙ্গারটা, আমার কথা শুনেন, আপনি সময় নষ্ট না করে আগে ফিঙ্গারটা করে আসেন। আপনার সাথে আমার কথা হয়েছে ভাই। জি ভাই, আরেকটা কথা ভাই আমি জানতে চাই, অন কানাডা গেলে ভাই আমার কত টাকা খরচ যাবে? মনে করেন আপনার এখানে গেলে আমি এখানে বেতনের থেকে কত টাকা দিতাম? 20% করে বেতন থেকে কাটবে, আপনার 7 লাখ টাকা খরচ হবে। সর্বমোট 7 লক্ষ টাকা আমার খরচ যাবে, কারণ এই কথাটা তো আমার বাড়িতে বোঝান লাগবে, কথা বুঝছিনি, কারণ আপনিও তো মনে হয় 10 বার প্রতারণা হইয়া কোনো মতো কানাডা গেছেন, ঠিক আছে? আমি তো আর কোনো রাস্তা বুঝতে পাইতেছি না। আমি তো জানি ভাই, আমি তো জানি, আপনি তো সবকিছু জানেন, আমি তো আপনাকে নাম্বার গুলো সহ দিয়েছিলাম যে কোন কোন নাম্বারে আমি প্রতারিত হয়েছি। আমি চাপো ভাই আপনি প্রতারিত হন, আমি যে মাধ্যমে আসছে আমি আপনাকে ওই মাধ্যমে দিচ্ছি। আমি যদি আসতে পারি, আমার এলাকা থেকে আরো 3 জন আসতে পারে, আরো 4 জন আসতে পারে, তাহলে আপনি কেন আসতে পারবেন না? আর ভাই আপনারা ভাই আরেকটা কথা ভাই জানতে পারলাম না, আমার আব্বু জানতে চাইছিল ভাই আপনারা ঠিকানা না কোন জায়গায়, আপনার বাড়িটা না কোন জায়গা ভাই? আপনি সবকিছু জানতে পারবেন, আপনি ফিঙ্গার করে আসেন, ঠিক আছে? ভাই আমি আপনার একটা কথা বলি ভাই, ফিঙ্গার তো আমি যেহেতু ঢাকা আইসি টাকা খরচ করে আমি ফিঙ্গার দিমই, কিন্তু তারপরেও ভাই একটা কথা মনে রাখবেন, আপনি তো আমার পাসপোর্টের কপি নিছেন, এরপর ড্রাইভিং লাইসেন্সের কপি নিছেন, তারপরে এনআইডির কপি নিছেন, কিন্তু ভাই আমি গেলাম আপনার কোনো কিছুই নেই না, আপনার কথা মুখের বিশ্বাসে, বা আপনার একটা ভিডিও ফোন দেয়, ভিডিও ফোনও কিন্তু ধরেন না। আমি আপনাকে আমার পাসপোর্ট আমার সবকিছু আপনাকে পাঠাই দিব, আপনি ফিঙ্গার করে আগে আমাকে বের হয়ে ফোন দেন, বুঝছেন? ভাই আপনারা একটা কথা কই ভাই, আপনি একটু ভিডিও ফোনটা ধরেন, ধরলে মনে করেন আছে না আপনারা আমি একটু দেখি, কথা বুঝছেন? যেহেতু আপনি হজও করছেন, সৌদি আরবও আছিলেন, ট্রেনিং এ, কথা বুঝছেন? আমি আছি ট্রেনিং এ ক্যামেরা নট অ্যালাউ, কথা বুঝছেন? আমি আছি ট্রেনিং এ, 3 মাসের ট্রেনিং আমাদের হচ্ছে, ট্রেনিং এ আছে। আমার পাসপোর্ট, আমার ন্যাশনাল আইডি কার্ড সবকিছু আপনাকে পাঠাই দিব, আপনি বোর্ডায় ফিঙ্গারটা করে আসেন। আমাকে তো টাকা যখন দিবেন তার আগে আমি আপনাকে সবকিছু পাঠাই দিব, আপনি আগে ফিঙ্গার করে আসেন ভাই। তাইলে দেখা যাইতেছে ভাই এখানে আমার যাইবো 7,000 টাকা খরচ, আর ফিঙ্গারটা দেওয়ার পরে আপনারা 15,000 টাকা দিতাম, 15,000 টাকা ভাই 2টা দিন পরে দিয়ে আমি গাড়িতে গিয়া। ভাই আমার কথা শুনেন, আমাকে এখানে বারবার ওনারা ফোন দিচ্ছে, বুঝছেন? যে আপনার লোক যে টাকা দিয়ে আপনি রিস্ক নিয়েছেন, আপনি তো ফালতু লোক, আমাকে যা তা বলে গালি দিচ্ছে, আমার মা তুলে কিছুক্ষণ পর গালি দিবে, কথা বুঝছেন? আপনি আমাকে কি বলছিলেন যে ভাই আপনি আমাকে বলেন নাই যে আমি মুসলিম মানুষ, আমি কসম করে বলতেছি আমি ফিঙ্গার দিয়ে এসে আপনাকে 30,000 টাকা দিব, আমি আপনার কাছে 30,000 টাকা চাইছি না? এখন আপনার যদি ফিঙ্গার দিয়ে আসেন ভাই, আপনার যদি মন চায়, আপনার যদি আল্লাহ আপনার কাছে ঈমান রাখে, আপনার যদি মন চায় টাকা দিয়েন, তাহলে আমি ভাই আমার আল্লাহর উপর দায়ভার ছেড়ে দিই, ঠিক আছে? আর কোনো না ভাই, আমি তো জীবনে অনেক মনে করেন তাই ভাই আল্লাহর উপর ছাড়ছিলাম, ছাড়ার পরও তো একের পর এক ধরা খাইতেছি, কিন্তু একটা কথা কি ভাই শুনেন, আসলে যদি ভাই এরকম যদি হইতো তাহলে তো আপনার ফ্যামিলি সব আপনি নিয়ে যেতেন, ঠিক না ভাই? আপনারও তো মনে হয়, তাহলে তো মনে হয় আপনার নতুন অবস্থা যে ভাই আপনারা বাড়ির পাশে মনে করেন আপনার ভাইদের কারো কোনো কিছু কি আপনি করছেন ভাই? আমার আর এখানে 3 জনের কাজ করছে অলরেডি, মনে করেন আমরা 3 জন এখানে আসছি, 3 জন এখানে কাজ করছি, সেম ভাবে আমাদের কাজ করছে, আরো 4টা কাজ চলতেছে এখানে রানিং, কথা বুঝছেন? আমি আপনাকে ফুটবল কথা বলবো ভাই, আপনি যান আগে ফিঙ্গারটা করে আসেন, আমি আপনার পরে তারপরে আপনার সাথে আমি কথা বলতেছি, ঠিক আছে ভাই? তাহলে একটা ভাই আমার আব্বু আছে না, কতক্ষণ আগে ফোন দিছিল, ফোন দেওয়ার পরে বলছে তুই যে লোক দিয়েছে কানাডা যাইতে যে চাস, উনি তো কোনো মাইফুবিয়া গ্রুপ হইতে পারে, ওনার ঠিকানাটা কোন জায়গায়? আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি ঠিকানাটা বলতেছি কোন জায়গার, তখন ঠিকানাটা কোন জায়গায় রইলে আমার আব্বুকে একটু জাস্টিফাই করতে পারবো। ভাই আপনার বাড়িটা না কোন জায়গা বলছিলেন?
আমার বাসা হচ্ছে চাঁদপুর। আপনি ওখানে আগে আপনি ফিঙ্গারটা করে আসেন ভাই, ঠিক আছে? চাঁদপুর ভাই কোন জায়গা না বলছিলেন? চাঁদপুর আপনি শেখেরচর বলছিলেন না? বিরামপুর শেখেরচর? না 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 না, আমার চাঁদপুর হচ্ছে দৌলতপুর, ঠিক আছে? জি, মতলব মতলব মতলব। হ্যাঁ। এই তো গুলিস্তান থেকে তো মতলব এক্সপ্রেস গাড়িও চলে। গুলিস্তান থেকে ভাই মতলব এক্সপ্রেস গাড়ি আছে না, এই গাড়িগুলো চলে মনে হয় 250 টাকা ভাড়া নেয়। আমার কথা শুনেন, আপনি আগে ফিঙ্গারটা করে আসেন ভাই, এত টেনশন করিয়ে না, সময় যাচ্ছে। টেনশন তো ভাই আমি ভুলও করতেছি না, কথা বুঝছি না, কারণ টাকা গেছে গা, কপালে নসিবে কোনো কিছু নাই। ফার্স্টবার ধরা গেছে, এটা জীবনের লাস্ট চিকিৎসা মনে করে আপনি পরিচালনা করতাম, তবে করবো, কোনো সমস্যা নাই ভাই। তবে যা এবার কপালে তো আছেই, কিন্তু আপনার 2টা দিন পরে আমি ওই 15,000 টাকা দিয়ে একটু ম্যানেজ করে নেন। ভাই শুনেন, আমি আপনাকে বলি, আপনার কাছে আমি পায়ে ধরে অনুরোধ করে বলি, যদি ভাই আপনি কাজ না করেন তাহলে আমার তো কোনো কিছু করার নাই, কিন্তু আমি আপনাকে উপরে আল্লাহ একজন আছে, আমার যে টাকা খরচ হয়েছে, ঠিক আছে? আল্লাহ তো ভাই সবই দেখে, সবই বুঝে, কথা বুঝছেন না, কিন্তু আল্লাহ কারে দিতে গিয়ে কারে মারে আমি বুঝি না। আমি আপনাকে বলি, আমার কথা শুনেন, আপনাকে আমি একটা কথা বলবো, আপনি বলছেন না বিভিন্ন জায়গায় প্রতারিত হয়েছেন, ঠিক আছে? ওরা তো না, কারণ আমি আপনাকে বিশ্বাস করছি একটা উদ্দেশ্যে, কারণ আপনি হজ করে আইছেন ভাই। আপনি আমাকে একটা কথা বলছেন যে আমি সৌদি আরব থাকছি, হজ করছি। আমার কথা শুনেন ভাই, জি বলেন। আমার কথা শুনেন, আমাকে শেষ করতে দেন। আমি আপনার 1 টাকা খাসি, আপনি বলতে পারবেন যে না। আর আমি আপনাকে বলি, আপনাকে যে আমি কাগজগুলো দিছি, আপনি এম্বাসির ভিতরে যাবেন, যে ওনাদেরকে বলবেন যে এই কাগজগুলো বের করতে কি টাকা খরচ হয় নাই। ওনারা যদি বলে যে টাকা খরচ হয়েছে, তাহলে আপনি মরবেন, আপনি হওয়ার পর গাড়ি চালান, আপনার উপর কিয়ামত পর্যন্ত আমার দাবি থাকবে। আমি আপনাকে বললাম, আমি জীবন আপনাকে ক্ষমা করবো না। না না, আপনি ক্ষমা না করলে তো আল্লাহ ক্ষমা করতো না। ঠিক আছে? আরেকটা জিনিস ভাই, আমি আরেকটা জিনিস, জি বলেন। আপনি আমাকে কোনো দায়ভার রাখতে পারবেন না, আমি আপনার 1 টাকা খাই, ঠিক আছে? না, আমি আরেকটা কথা বলি ভাই, যে আমার নাম হচ্ছে এমডি কামাল হোসেন, কিন্তু প্রথম দিয়ে দিছেন হোসেন, এরপরে দিছেন কামাল। এটার মধ্যে কি আরো একজনের মানুষের কি নাম লাগান যাবো নাকি? যেমন আমার নাম হইছে কামাল হোসেন, কিন্তু আপনি হোসেন দিয়ে কামাল হোসেন দিছেন, আমি নামার দেখতেছি কামাল হোসেন না। তারপর ভাই আরেকটা জিনিস আমি ফলো করছি, এখানে দেখেন আমার কোনো ফাস্টফুডের কোনো নাম্বারও নাই এখানে। পাসপোর্ট নাম্বার তো আপনার শো করে দিবে পরে, বুঝছেন? আমার কথা শুনেন। আচ্ছা, ফিঙ্গার অফিসে গেলে তো তাহলে আমার মনে পাসপোর্টের নাম্বার মনে এরা মনে নিব ভাই। ফিঙ্গার অফিসে গেলে ওই যে আমি যে সিলের যেভাবে ফিঙ্গার দিছি ওইভাবে ফিঙ্গার আমার নিব না? অল এভরিথিং আপনার নেবে। আপনার তো অফিসে কাজ করবে ভাই, অফিসে যেভাবে কাজ করবে সেভাবে আপনার তো নেবে। আপনি এত চিন্তা করেন, মনে হয় যে আপনি লাখ লাখ টাকা দিচ্ছেন এখানে। আপনি যাবেন, যে ফিঙ্গারটা করে সহিসালের মধ্যে বেরিয়ে আসবেন, আপনার কাজের রিস্ক আমি ভাই। আপনার যদি এরকম করবেন তা আমাকে আগে বলতেন যে ভাই আমি এরকম না। আমি তো আপনাকে বিশ্বাস করছি কে লেগে কি, যেহেতু আপনি সৌদি আরব 8 বছর আছিলেন, আপনি কইছেন যে আপনি হজ করছেন ভাই, বলছেন না আপনি? অবশ্যই ভাই, আমি আপনাকে কি মিথ্যা কথা বলবো? না, মিথ্যা কথা তো ভাই জীবন। আপনি যান আগে ফিঙ্গারটা করে আসেন ভাই, আপনি এত কথা বলছেন ভাই। ফিঙ্গারের টাইম তো 5টা তো দিকে, এই মাত্র খালি 1টা বাজে, কোনো সমস্যা নাই, আমি ফিঙ্গার আপনার টাইম মতোই দিমু। লাগলে হয়তো কিছু টাকা মনে বেশি নিতে পারে, কিন্তু ফিঙ্গার কমপ্লিট করুন ঠিকই। যেহেতু আইতেছে, আমি একটু জামের মধ্যে আছি তো গাড়িতে, আমি জিদ করে গেলাম, ব্যাগ মারছিলাম। এখন আপনি যেভাবে কইতেছেন এই কথা অনুযায়ী কিন্তু ভাই আমি ফিঙ্গার দিতে যাইতেছি, আপনি নিশ্চিন্তা থাকেন, আমি ফিঙ্গার দিব। তাহলে এই কনভারসেশন থেকে আমরা দেখতে পেলাম যে খুব সহজে কানাডা যাওয়ার লোভনীয় অনেক প্রস্তাব দিয়ে আসলে এ ধরনের সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। দেখা যাচ্ছে যে আপনাকে যখন বলবে যে মাত্র 2 লাখ টাকা খরচ হবে বাংলাদেশে, আর বাকি টাকা আপনি কানাডা গিয়ে মাসে বেতনের থেকে, স্যালারি থেকে মাসে মাসে দিবেন, তাহলে এটা তো অনেকের জন্য। কারণ আমাদের দেশের একজন মালয়েশিয়া যেতে হলে সেখানে 5 লাখ টাকা লাগে, সৌদি আরব যেতে হলে সেখানে 4 লাখ টাকা লাগে। তো হোয়ারেস যদি কানাডায় 2-2.5 লাখ টাকা খরচ করে কানাডায় যাওয়া যায়, এই অফার কে না গ্রহণ করে? কিন্তু এইটা কিছুতেই আদৌ সম্ভব না। এখানে এটা সম্পূর্ণই একটা প্রতারণার ফাঁদ। এরকম ফাঁদ পেতে আপনাকে অল্প 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 করে আপনার কাছ থেকে বিভিন্ন টাকা পয়সা হাতিয়ে নেবে। দেখা যাবে যে উনি যখন এই বায়োমেট্রিক দিবে, বলেছে এর আগে বায়োমেট্রিকের আগে কোনো রকম কোনো টাকা নাই, শুধু বায়োমেট্রিক দিয়ে ওনাকে 15,000 টাকা দিতে হবে। তো বারবার উনি বলছিল যে বায়োমেট্রিকের জন্য টাকা খরচ হয়েছে। এখানে এই বায়োমেট্রিকের জন্য এইটা আনার জন্য কোনো টাকা খরচ হওয়ার কিছু নেই। হয়তো 10-15 মিনিট তার সময় লেগেছে, ওখানে গিয়ে একটা বায়োমেট্রিক ইনস্ট্রাকশন অ্যাপ্লাই করে বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটার ইস্যু করেছে, বের করেছে। এইটা দিয়েই তারা এই প্রতারণার ফাঁদটা পেতেছে। এরপর বায়োমেট্রিক দিলেই সাধারণ মানুষ মনে করে যে আমার ভিসা হয়ে গেছে, নিশ্চয়ই কোনো না কোনো বিষয় আছে, না হলে বায়োমেট্রিক লেটার কীভাবে বেরোচ্ছে, না হলে বায়োমেট্রিক নেয় কীভাবে।
তো এইটা হচ্ছে আসলে ওই মালয়েশিয়া, সৌদি আরব, দুবাই, কাতার, বাহরাইন এই মেন্টালিটি থেকে আমরা বের হয়ে আসতে পারি না। আমরা দেখা যায় যে আমাদের এলাকার দালাল যারা সৌদি আরবে লোক পাঠিয়েছে, মালয়েশিয়ায় লোক পাঠিয়েছে, তারা যখন বলে যে আমার কাছে কানাডার ভিসা আছে, কানাডার কাজ আসছে, অস্ট্রেলিয়ার কাজ আসছে, তখন আমরা কিন্তু একদম অস্থির হয়ে যাই, নিজেদেরকে আর ঠিক রাখতে পারি না। সৌদি আরব পাঠিয়েছে, মালয়েশিয়া পাঠিয়েছে, দুবাই পাঠিয়েছে, কাতার পাঠিয়েছে, এরকম তার রেপুটেশন ভালো আছে। কিন্তু সৌদি আরব, দুবাই, মালয়েশিয়া, কাতার আর কানাডা, অস্ট্রেলিয়া এক না, কিছুতেই আপনারা এইটা মনে করবেন না। মানে কি, সে ওইসব লোকগুলা ওইসব দেশে, ছোটোখাটো দেশে পাঠিয়ে সে একটা ভালো ফিল তৈরি করেছে, এখন সে মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিতে চাচ্ছে। যখনই কেউ কানাডা, অস্ট্রেলিয়ার ওয়ার্ক পারমিট দিবে বলবে, সেই জায়গায় মনে করবেন যে অবশ্যই সেখানে প্রতারণার একটা ফাঁদ। ভালো করে যাচাই বাছাই না করে কিছুতেই কারোর সাথে এ ধরনের প্রতারণায় আপনারা যুক্ত হবেন না। খুব লোভে পড়ে, ইভেন যদি আমার ছবি দেখে কালকে আপনি দেখেন আমি বলতেছি যে কানাডার ভিসা দেওয়া যায়, খুব সহজে আপনি কানাডা যেতে পারবেন, অস্ট্রেলিয়ার ভিসা দেওয়া যায় অল্প কিছু টাকা দিলে, এইটাও বিশ্বাস করবেন না। কারণ কি, আমার অনেক ভিডিও কপি কাট করে ভিডিওর পিছনে ভয়েস দিয়ে অনেকে আপনার কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে, তারপর কিন্তু আমাদের ভেরিফাইড পেজে এসে অনেকেই কিন্তু কান্নাকাটি করে। এজন্য আপনাদেরকে বলছি যে আমি মানে কাউকে ডাইরেক্টলি অস্ট্রেলিয়া, কানাডা পাঠাই না, কাউকে ম্যান পাওয়ার রিলেটেড কোনো রকম কোনো কাজের সাথে আমি জড়িত না। শুধুমাত্র একটা অ্যাপয়েন্টমেন্ট ফি দিয়ে আপনি আমার সাথে একটা কনসালটেশন করতে পারেন যে আপনি আদৌ কি এলিজেবল কিনা। এই ভদ্রলোক যদি আমার কাছে আগে আসতো তাহলে আমি ওনাকে বলেই দিতাম যে আপনি এলিজেবল না, শুধু আপনি কানাডা, অস্ট্রেলিয়ার জন্য চেষ্টা করবেন না। এটার জন্য নির্দিষ্ট কিছু যোগ্যতা আপনার অবশ্যই থাকতে হবে। সেই যোগ্যতাগুলো ফুলফিল না করতে পারলে কেউ টাকা পয়সা দিয়ে এইভাবে আপনাকে কানাডা, অস্ট্রেলিয়া পাঠাতে পারবেন না। তো আজকের ভিডিওটা আর দীর্ঘায়িত করছি না, আবারও বলছি যে যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে আমার অথেন্টিক যে ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, সেগুলোর ভিডিওর নিচে যেই সব মোবাইল নাম্বার আছে, আমার বাংলাদেশের অফিসিয়াল কিছু নাম্বার আছে, কোনো কানাডিয়ান নাম্বার, অস্ট্রেলিয়ান নাম্বার, আমেরিকান নাম্বার আমি ব্যবহার করি না বা কাউকে দেই না আমার সাথে যোগাযোগ করার জন্য। শুধুমাত্র বাংলাদেশি অফিসিয়াল নাম্বারে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করে আমার সাথে ভার্চুয়ালিও অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আপনার জায়গা থেকে কথা বলতে পারেন, অথবা সরাসরি আমার ঢাকা অফিসে এসে যোগাযোগ করতে পারেন। রিসেন্টলি আপনাদের জন্য সিলেটেও আমি 2 সপ্তাহ পর পর যাচ্ছি, সিলেট অফিসেরও অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা সিলেটেও আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। তো আশা করি এতক্ষণ আপনারা যারা এই ভিডিওটা দেখেছেন, ভিডিওটা একটু লম্বা ছিল, তাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি এই ভিডিও থেকে আপনাদের কানাডা, অস্ট্রেলিয়ার ওয়ার্ক পারমিট সংক্রান্ত বা জব অফার সংক্রান্ত বা ভিসার প্রতারণা সংক্রান্ত যত রকম বিভ্রান্ত ছিল সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।